প্রিয় ছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব পিএসসি মিসলেনিয়াস মেন এক্সামের ইংলিশ পেপার। তো এই পেপারে টোটাল মার্কস ছিল 150 নম্বর। এর মধ্যে মার্কস ডিস্ট্রিবিউশনটা আমরা একটু দেখে নিই। বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন ছিল দুটো, কোশ্চেন এ কোশ্চেন বি। 1 নম্বর পার্টের টোটাল মার্কস ছিল 20 + 20 = 40 মার্কস। এটা ছিল ডেসক্রিপটিভ। এরপরে ছিল প্রেসি রাইটিং, একটা প্রেসি রাইটিং ছিল এবং তার টোটাল মার্কস ছিল 40 নম্বরস। প্রেসি রাইটিং এর ঠিক পরে ছিল রিপোর্ট রাইটিং, সেটাতেও ছিল 40 মার্কস। তারপরে ছিল শর্ট টাইপের কোশ্চেন 4, 5, 6, 4, 5, 6, এগুলো ছিল শর্ট কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 নম্বর করে দেওয়া হয়েছিল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল 2 × 5, 10 মার্কস। সেন্টেন্স কারেকশন ছিল 2 × 5, 10 মার্কস। সেন্টেন্স মেকিং ইউজিং ইডিয়মস, এটা ছিল 2 × 5, 10 মার্কস। টোটাল হলো তোমার 150 মার্কস। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই যে 4, 5, 6 রয়েছে, মেনলি সেগুলো নিয়ে আলোচনা করব। 1, 2, 3 যে তিনটে রয়েছে সেগুলো ডেসক্রিপটিভ। তো সেগুলো আমরা চেষ্টা করব যে তোমাদের পিডিএফ আকারে এই ভিডিওর ডেসক্রিপশনে পরে দিয়ে দেওয়ার। তো তোমরা ভিডিওটি চেক করতে থাকবে। আমরা ইন ফিউচার এর সলিউশন কিন্তু 1, 2, 3 এর সলিউশন কিন্তু আমরা দেবো, সেটা পিডিএফ আকারে, ভিডিও আকারে নয়। আর 4, 5, 6 এর সলিউশন আজকে আমরা এখনই ডিসকাস করব। যদি আমরা বললাম যে কোশ্চেন নাম্বার 1, 2, 3 আমরা সলিউশন দেব না, কিন্তু তাও কোশ্চেনটা অ্যাটলিস্ট একটু দেখে রাখো। প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 1-এ কি ছিল দেখো, ট্রান্সলেট দ্য ফলোইং প্যাসেজেস ইনটু ইংলিশ। অর্থাৎ একটা বেঙ্গলি থেকে ইংলিশ ট্রান্সলেশন ছিল, একটা নয় দুটো ছিল, এ এবং বি, এবং প্রত্যেকটিতে 20 মার্কস ছিল, অর্থাৎ টোটাল 40 মার্কস। তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হলো কোশ্চেন নাম্বার এ। তোমরা কোশ্চেনটা একটু দেখে রাখো তোমাদের রেফারেন্সের জন্য। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার বিতে। এটা হলো ট্রান্সলেশনের দ্বিতীয় কোশ্চেন, কোশ্চেন নাম্বার বি পার্ট 1 এর। এটাতেও কিন্তু ছিল 20 মার্কস। দুটো ট্রান্সলেশন ছিল, দুটোতেই ছিল কিন্তু 20 মার্কস করে প্রত্যেকটি প্রশ্নের জন্য। তো চলে যাচ্ছি পার্ট বিতে, এই পার্ট 2-এ। দেখে নাও পার্ট 2-এ কি রয়েছে। পার্ট 2-তে দেখো রয়েছে কিন্তু একটা প্রেসি রাইটিং, এবং এর টোটাল মার্কস রয়েছে 40 নম্বর। তো প্রেসি রাইটিং কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, যে কোনো মেন এক্সামিনেশন হোক, WBCS মেন এক্সামিনেশন, মিসলেনিয়াস মেন এক্সামিনেশন, তো প্রেসি রাইটিং এর উপর কিন্তু মার্কস খুব ভালো আসে। ঠিক তেমনি এর উপর মার্কস কিন্তু খুব বেশি কাটা যায়। তো প্রেসি রাইটিং 40 নম্বর রয়েছে। দেখে নাও পার্ট 3-তে কি কোশ্চেন রয়েছে। পার্ট 3-তে কি রয়েছে, পার্ট 3-তে রয়েছে রাইট এ রিপোর্ট ইন নট মোর দ্যান 200 ওয়ার্ডস ফর এ লোকাল নিউজ পেপার। তো এটা একটা লোকাল একটা রিপোর্ট রাইটিং রয়েছে, সেটারও মার্কস কিন্তু 40 নম্বর। ঠিক আছে, তো এই ছিল তোমার 1, 2, 3 পার্টের যে 3টি কোশ্চেন ছিল ডেসক্রিপটিভ কোশ্চেন। সেই কোশ্চেনগুলো আমরা দিয়ে রাখলাম যাতে তোমরা তোমাদের রেফারেন্সের জন্য এগুলো দেখতে পারো। এবার আমরা চলে যাচ্ছি সলিউশনে। সলিউশন আমরা কোনগুলো বার করবো, সলিউশন 4, 5, 6 যে পার্টগুলো রয়েছে, তার যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে তার সলিউশন কিন্তু আমরা দেখে নেব। তো দেখে নাও 4 নম্বর পার্টে কতগুলো কোশ্চেন রয়েছে, 1, 2, 3, 4, 5, এবং এই 5টার মধ্যে কিন্তু 5টিই করতে হবে, এবং প্রত্যেকটিতে 2 নম্বর করে রয়েছে। টোটাল হলো 10 মার্কস। তো পার্ট 4 এর প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন কি ছিল, প্রথম প্রশ্ন ছিল গার্ল পাওয়ার ইজ এ 90s ওয়ে অফ ড্যাশ ইট। তো এটা সলিউশন হয়ে যাবে কিন্তু 90s ওয়ে অফ সেইং ইট। কোনটা সঠিক হয়ে যাচ্ছে, সেইং ইট, লাস্ট অপশনটা কিন্তু সঠিক হয়ে যাচ্ছে। তাহলে সলিউশন কি দাঁড়ালো, গার্ল পাওয়ার ইজ এ 90s ওয়ে অফ সেইং ইট। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো দেখে নিই পার্ট 4 এর বি নাম্বার কোয়েশ্চেনটি কি রয়েছে, ইংলিশ ক্যান বেস্ট ড্যাশ দ্য নিডস অফ ইন্ডিয়া অ্যাজ ওয়ান অফ ইটস ভাষাস। তো এটা কি হবে দেখো, ইংলিশ ক্যান বেস্ট সার্ভ, ACRVE, সার্ভ। কোনটা উত্তর হয়ে যাচ্ছে, অপশন সার্ভ। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে, ইংলিশ ক্যান বেস্ট সার্ভ দ্য নিডস অফ ইন্ডিয়া অ্যাজ ওয়ান অফ ইটস ভাষাস। চলে যাচ্ছে পরের প্রশ্নে। দেখেনি পার্ট 4 সি নাম্বার কোয়েশ্চেনে কি রয়েছে, দ্য ন্যারেটিভ অফেন ড্যাশ দ্য ফর্ম অফ উইটনেস। আবার বলে দিচ্ছি, দ্য ন্যারেটিভ অফেন ড্যাশ দ্য ফর্ম অফ উইটনেস। তো এটার সলিউশন কি যাবে, দ্য ন্যারেটিভ অফেন টেক্স, TAKES, টেক্স। তাহলে উত্তর কোনটা হয়ে যাচ্ছে, টেক্স। দ্য ন্যারেটিভ অফেন টেক্স দ্য ফর্ম অফ উইটনেস। দেখে নিই পরের প্রশ্ন। 4 কোশ্চেন নাম্বার ডিতে কি রয়েছে দেখো, ইন ইউর পোয়েমস দিস কোশ্চেন নেভার ড্যাশ। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে, ইন ইউর পোয়েমস দিস কোশ্চেন নেভার অ্যারাইজেস।
ARISES, কোনটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তো কি হচ্ছে, ইন ইউর পোয়েমস দিস কোশ্চেন নেভার অ্যারাইজেস। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো দেখে নিই চারের ই কোশ্চেনে কি বলেছে, এ ফিউ অফ দিস ড্যাশ ইনটু ইংলিশ বাট মাচ মোর নিডস টু বি ডান। তো এখানে কি হবে, দেখো উত্তরটা হয়ে যাবে এ ফিউ অফ দিস হ্যাভ বিন ট্রান্সলেটেড। কি হবে, হ্যাভ বিন ট্রান্সলেটেড। তো কি দাঁড়ালো, এ ফিউ অফ দিস হ্যাভ বিন ট্রান্সলেটেড ইনটু ইংলিশ বাট মাচ মোর নিডস টু বি ডান। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো দেখে নাও 5 নম্বর পার্টে কি রয়েছে, কারেক্ট এনি 5 অফ দ্য ফলোইং সেন্টেন্সেস, অর্থাৎ কতগুলো সেন্টেন্স দেওয়া রয়েছে সেটার যে সঠিক ফর্ম বা সঠিক সেন্টেন্স যেটা, সেটা তোমাদের লিখতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নম্বর করে দেওয়া রয়েছে এবং এর মধ্যে কতগুলো রয়েছে, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টির মধ্যে কিন্তু তোমাদের কটা করতে হবে, 5টা করতে হবে। তো 5 × 2 = 10 মার্কস। এবার এক এক করে আমরা সলিউশনগুলো দেখে নিই। দেখে নাও এখানে কি বলেছে, মাই সেলফ আই অ্যাম বসুধারা। তো এখানে ভুল যেটা রয়েছে সেটা হলো পজিশন অফ মাইসেলফ। মাইসেলফের পজিশনটা কিন্তু ভুল রয়েছে, এটা সঠিক কি হবে, আই মাইসেলফ অ্যাম বসুধারা। এখানে জাস্ট ভুলটা ছিল, এই মাইসেলফটাকে আমাদেরকে আই এর পরে নিয়ে আসতে হবে, আই মাইসেলফ অ্যাম বসুধারা। 5 বিতে কি রয়েছে দেখো, আই অ্যাম হ্যাভিং 4 ব্রাদার্স অ্যান্ড 3 সিস্টার্স। তো এখানে সঠিকটি কি হবে, কারেক্ট সেন্টেন্স হবে আই হ্যাভ 4 ব্রাদার্স অ্যান্ড 3 সিস্টার্স। কি হবে, I have 4 brothers and 3 sisters। ঠিক আছে, দেখেন এই পরের প্রশ্ন। দেখো 5 শীতে কি বলেছে, লাস্ট বিফোর ইয়ার সি গট ভেরি গুড মার্কস। লাস্ট আর বিফোর একসঙ্গে হয় না, তো এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে, লাস্ট ইয়ার, বিফোরটা দেওয়ার দরকার নেই, লাস্ট ইয়ার she got very good marks। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো 5 ডিতে কি বলেছে, আই ক্যান নট কোপ আপ উইথ দিস প্রেসার। তো কোপ আপ আর উইথ দুটো একসঙ্গে হয় না, তো সঠিক উত্তরটি কি হয়ে যাবে, আই ক্যান নট কোপ উইথ দিস প্রেসার। চলে আসি পরের প্রশ্নে। দেখুন এই প্রশ্নে কি বলেছে, 5 আই কেম টু অফিস বাই ওয়াক। বাই ওয়াক হয় না, এটা তোমার কি হবে, আই কেম টু অফিস, আই কেম টু অফিস অন ফুট। অন ফুট মানে কিন্তু হেঁটে আসি সেটা বোঝায়, তাই এখানে সঠিকটি হয়ে যাবে আই কেম টু অফিস অন ফুট। চলে যাচ্ছি পরের প্রশ্নে। 5 এফ, এটাতে কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য টাইম ইন ইউর ওয়াচ। তো এখানে যে ভুলটি রয়েছে সেটা হলো, এটা কিন্তু ইন হয় না, কি হয়, বাই হয়। তাহলে সঠিক উত্তর কি হবে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। ঠিক আছে, চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখেন এটাতে কি বলেছে, আওয়ার ক্লাসরুম ইজ ইন দ্য সেকেন্ড ফ্লোর। তো এটা খুব কমন একটা কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেন বারবার আসে কারেকশনে। তো এখানে কিন্তু ইন হয় না, কি হয়, অন দ্য সেকেন্ড ফ্লোর। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, আওয়ার ক্লাসরুম ইজ অন দ্য সেকেন্ড ফ্লোর। দেখো 5 এইচ নম্বর কোয়েশ্চেনে কি বলেছে, সি ইজ ম্যারিড হুইথ এ প্যারোকিয়াল পোয়েট ফ্রম ঝাড়গ্রাম। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন, এই ধরনের প্রশ্নগুলো খুব আসে। ম্যারিড এর পর কিন্তু হুইথ হয় না, ম্যারিড টু হয়।
তাহলে সঠিক উত্তরটা কি হবে? she is married to a parochial poet from ঝাড়গ্রাম। দেখো যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু খুব সোজা প্রশ্ন, এবং তোমরা যদি একটু প্র্যাকটিস করো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস সেটা বেশি করে দেওয়া থাকে, তো এগুলো পারা কিন্তু খুব সোজা। তো এই যে কারেকশন রয়েছে এখান থেকে মার্কস তোলা কিন্তু খুব সোজা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো না, পার্ট 6 বা 6 এ কি রয়েছে? মেক কমপ্লিট অ্যান্ড মিনিংফুল সেন্টেন্সেস উইথ এনি 5 অফ দ্য ফলোইং ফ্রেজেস অর ইডিওমেটিক এক্সপ্রেশনস। অর্থাৎ কি, কিছু ফ্রেজেস বা ইডিওমেটিক এক্সপ্রেশন দেওয়া রয়েছে, সেগুলো নিয়ে তোমাদের কিন্তু সেন্টেন্স তৈরি করতে হবে। কটাই রয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা রয়েছে। 8টার মধ্যে তোমাদের 5টা কিন্তু করতে হবে, আর 5টা সঠিকভাবে করতে পারলে কিন্তু খুব সহজে 10 নম্বর চলে আসবে। তো এর তো কোনো পার্টিকুলার সলিউশন হয় না, তো আমরা কি করব, একটা করে স্যাম্পল সলিউশন দিয়ে রাখবো। এবার তোমরা পরীক্ষায় কি করেছো সেটা তোমরাই জানো। তো দেখো স্যাম্পল সলিউশনগুলো একটু দেখে নাও। তো দেখে নাও 6 নম্বর পার্টে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু সেন্টেন্স তৈরি করতে হবে। যে ফ্রেজেস বা ইডিওমেটিক এক্সপ্রেশনগুলো দেওয়া রয়েছে সেখান থেকে আমাদের একটু করে সেন্টেন্স তৈরি করতে হবে। তো দেখো প্রথম যে ইডিয়াম বা ফ্রেজটা রয়েছে সেটা কি হচ্ছে, স্যাট অন দ্য ফেন্স। স্যাট অন দ্য ফেন্স এর লিটারাল মিনিং কি বলা যেতে পারে? নট টু কমিট ওয়ানসেলফ, নট টু কমিট ওয়ানসেলফ। এর বাংলা যদি বোঝাতে চাই সেটা হলো কেউ একজন তার ডিসিশনটা নিতে পারছে না বা ডিসিশন নিচ্ছে না। অর্থাৎ দুদিকে যেতে পারো তুমি। একটা ফেন্স মানে কি, ফেন্স মানে হলো একটা বেড়া, বেড়ার তুমি দুটো সাইড রয়েছে, তুমি বেড়ার উপরে বসে রয়েছো কিন্তু ডিসিশন নিতে পারছো না তুমি তার ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে। তো সেক্ষেত্রে কি বলা হয়, সিট অন দ্য ফেন্স অর স্যাট অন দ্য ফেন্স। অর্থাৎ তুমি কোনো ডিসিশন নিতে পারছো না বা ডিসিশন তুমি নিচ্ছ না বা ডিসিশনটা তুমি ইচ্ছে করে ডিলে করছো। তো দেখো তৎকালীন যে পরিস্থিতি রয়েছে সেখান থেকে আমরা একটা সলিউশন বার করব বা স্যাম্পল অ্যান্সার বার করব। সেটা কি হচ্ছে যে, যখন কোন একটা when the party split, when the party split, Ramesh was accused of sitting on the fence. অর্থাৎ রমেশ কিন্তু কোনো ডিসিশন নিচ্ছে না যখন পার্টিটা ভেঙে যাচ্ছে, যে পার্টি এতে যাবে না পার্টি বিতে যাবে, সে কিন্তু ওয়েট করছে। তার জন্য কিন্তু দায়ী করা যে তুমি কেন ডিসিশনটা নিচ্ছ না। তো সিটিং অন দ্য ফেন্স বা স্যাট অন দ্য ফেন্স যেটি রয়েছে তার অর্থ কি, যে কেউ নিজেকে কমিট করতে চাইছে না বা কমিট করতে ডিলে করছে বা পারছে না, সেক্ষেত্রে আমরা এই যে ইডিয়ামটি রয়েছে সেটা কিন্তু ব্যবহার করে থাকি, স্যাট অন দ্য ফেন্স। চলে যাচ্ছি পরের ইডিয়ামে। দেখো এখানে কি বলা রয়েছে, ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স ইন এ ব্লু মুন এর মানে কি হলো, কদাচিৎ বা রেয়ারলি, বা বলতে পারো যে অনেক দীর্ঘ সময় পর, ওয়ান্স আফটার এ লং টাইম। ঠিক আছে, তো ওয়ান্স ইন এ মুন দিয়ে আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তো কি করব, দেখো, হি ভিজিটস হোম once in a blue moon every couple of years. অর্থাৎ সে প্রতি 2 বছর অন্তর কদাচিৎ তার বাড়িতে ভ্রমণ করে। এর মানেটা কিন্তু অনেকটা এরকম দাঁড়ায়। তো ওয়ান্স ইন এ ব্লু মুন রেয়ারলি, বা কোনো কিছু একটা হচ্ছে সেটা দীর্ঘক্ষণ বা দীর্ঘ সময়ের পর, ওয়ান্স ইন এ ব্লু মুন। চলে যাচ্ছি পরের প্রশ্নে।
তো এখানে কি বলা রয়েছে, কাম রেন অর সাইন। তো এটার কি অর্থ হলো, যাই হোক না কেন হবে, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, অর্থাৎ নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। মানে যাই হোক না কেন, ধরো বৃষ্টি হচ্ছে কি রোদ হোক, যাই হোক না কেন আমি সেই জায়গায় যাবই। তো নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স আই উইল গো টু দ্যাট প্লেস। তো সেই ক্ষেত্রে এরকম কাম রেন অর সাইন ইডিয়মটা কিন্তু ব্যবহার করা হয়। দেখো একটা এক্সাম্পল আমি দিচ্ছি, আই উইল গো, আই শ্যাল গো, ঠিক আছে অসুবিধা নেই, আই শ্যাল গো বা আই উইল গো, আই উইল গো টু ভিজিট দ্যাট প্লেস on Monday come rain or shine। অর্থাৎ যাই হোক না কেন সোমবার কিন্তু আমি সেই জায়গাটাই যাবই, কাম রেন অর সাইন, তাই তো। তো চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখে নাও এটাতে কি বলা রয়েছে, টেক ইট উইথ এ পিঞ্চ অফ সল্ট। খুব খুব ব্যবহার হয় এই ফ্রেজটা। তো এটার অর্থটা কি হবে, ধরো কেউ কিছু বলছে যেটা অত্যন্ত বাড়িয়ে বাড়িয়ে বলছে, তো সেটার থেকে তোমাকে শুধুমাত্র যেটুকু বিশ্বাসযোগ্য সেটুকুই নিতে হবে, বা তুমি সন্দেহের সঙ্গে তার কথাটা নিলে। ভোটের আগে তো অনেকেই অনেক কিছু বলে, তো তারা যে বক্তৃতাগুলো দেয় সেগুলোকে টেক ইট উইথ এ পিঞ্চ অফ সল্ট, অর্থাৎ সেগুলো হতেও পারে না হতেও পারে, ঠিক হতে পারে ভুল হতে পারে, তারা বাড়ানো তারা বাড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ তুমি ডাউটফুলি নাও, বা তুমি তার থেকে জিস্টার নাও, বা তুমি তাকে বিশ্বাস করো না করো, সেটা তোমার ব্যাপার। টেক ইট উইথ এ পিঞ্চ অফ সল্ট। তো এর ইংলিশ মানে এটা আমরা কি লিখতে পারি, টু অ্যাকসেপ্ট উইথ ডাউট। ঠিক আছে, তো এর একটা সলিউশন তো আমাদের দিতে হবে। তো দেখো কি বলছি, বস took his proposal টুক হিজ প্রপোজাল, অর্থাৎ কোনো একটা এমপ্লয়ি রয়েছে, সে কিছু একটা প্রপোজ করেছে বসকে, যেটা এভাবে করলে ভালো হতে পারে, বা প্রপোজাল PROPOSL, তো এটা এভাবে করলে ভালো হতে পারে, বা এটা এরকম করলে খারাপ হতে পারে, এমন একটা প্রপোজাল কোনো একটা এমপ্লয়ি তার বসকে দিয়েছে। বস টুক হিজ প্রপোজাল উইথ এ পিঞ্চ অফ সল্ট, উইথ এ পিঞ্চ অফ সল্ট as he is an unreliable person। যেহেতু এমপ্লয়িটি আনরিলায়েবল ছিল, তার জন্য বস তার প্রপোজালটা টুক উইথ এ পিঞ্চ অফ সল্ট, অর্থাৎ জানে হ্যাঁ কিছু একটা প্রপোজাল দিচ্ছে, আমার শোনার আমি শুনে নিলাম, এরকম একটা ভাব নিয়ে সে কিন্তু প্রপোজালটা বস নিল। তো চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো দেখে নাও এই প্রশ্নে কি বলেছে, হিট দা হে, অর্থাৎ কেউ যখন কোনো রেস্ট নিতে যাচ্ছে তখন সেটাকে বলা হয় হিট দা হে। লিটাল মিনিং আমরা বলতে পারি গোয়িং টু বেড, অর্থাৎ বেডে রেস্ট নিতে যাচ্ছে, গোয়িং টু বেড। তাহলে একটা স্যাম্পল অ্যান্সার আমরা করে রাখি, আই এম টায়ার্ড, I am tired, time to heat the hay। ঠিক আছে, পরের সলিউশন। নেক্সট ইডিয়ামটা কি দেওয়া রয়েছে, হ্যাং অন। হ্যাং অন মানে লেগে থাকা, বিশ্বাস করা, এই ধরনের একটা ভাব, যে তুমি কোনো কিছু একটা বিশ্বাস করো, সেটা তুমি লেগে আছো। তো এটা যে ইংলিশ লিটারাল মিনিংটা আমরা কি করতে পারি, সেটা হলো টু পে ক্লোজ অ্যাটেনশন, অর্থাৎ তুমি একদম সজাগ হয়ে কিছু একটা পেছনে লেগে রয়েছে, টু প্লে ক্লোজ অ্যাটেনশন, বা টু বিলিভ ইন সামথিং।
এটা সলিউশন বা স্যাম্পল অ্যান্সার দেখি আমরা কি হতে পারে। দ্য অডিয়েন্স হ্যাংস অন his every word। অর্থাৎ অডিয়েন্সটা কিন্তু সে যেগুলো বলছিল সেগুলোর প্রত্যেকটা শব্দ কিন্তু বিশ্বাস করে নিচ্ছিল, প্রত্যেকটা কথা কিন্তু বিশ্বাস করে নিচ্ছিল। দ্য অডিয়েন্স হ্যাংস অন হিজ এভরি ওয়ার্ড। তো এই ইডিয়ামে কি বলছে? গেট রিড অফ অর্থাৎ পরিত্রাণ পাওয়া। অর্থাৎ তুমি কোনো একটা অ্যাকশন নিচ্ছ যার ফলে তুমি কোনো একটা অবাঞ্ছিত কোনো কিছু থেকে পরিত্রাণ পাচ্ছ, বা কোনো একটা আনওয়ান্টেড পার্সন বা ট্রাভেলসাম পার্সনের কাছ থেকে কিন্তু তুমি পরিত্রাণ পাচ্ছ বা বেঁচে যাচ্ছ। তো সেক্ষেত্রে গেট রিড অফ ওয়ার্ড ইডিয়ামটা কিন্তু ব্যবহার করা হয়। যদি ইংলিশে লিখে মানেটা কি হয় দাঁড়াবে দেখো, টেক অ্যাকশন। তুমি কোনো একটা অ্যাকশন নিচ্ছ, টেক অ্যাকশন সো অ্যাজ টু বি ফ্রি অফ, কি থেকে ফ্রি হচ্ছে তুমি বা কি থেকে বেঁচে যাচ্ছ? এ ট্রাভেলসাম পার্সন, ট্রাভেলসাম অর আনওয়ান্টেড করে দিই, ট্রাভেলসাম অর আনওয়ান্টেড পার্সন অর থিং, কোনো একটা অবাঞ্ছিত ঘটনা বা কোনো অবাঞ্ছিত ব্যক্তির কাছ থেকে তুমি পরিত্রাণ পাচ্ছ। তো সেটা হলো এর মিনিং, টেক অ্যাকশন সো অ্যাজ টু বি ফ্রি অফ এ ট্রাভেলসাম অর আনওয়ান্টেড পার্সন অর থিং। তো দেখো এর যদি একটা স্যাম্পল সলিউশন আমরা দিতে চাই, কি একটা দিতে পারি? যে আই ক্যান নট গেট রিড অফ দিস হেডেক। আই ক্যান নট, আমি কিন্তু একটা নট নিলাম, ক্যান নট গেট রিড অফ দিস হেডেক। অর্থাৎ এই যে মাথার যন্ত্রণা বা মাথা ব্যথা, সেটা থেকে কিন্তু আমি পরিত্রাণ পাচ্ছি না। আই ক্যানট গেট রিড অফ দিস হেডেক। তো দেখো এখানে কি বলেছে? ফল অ্যাপার্ট মানে কি? ভেঙে পড়া। অর্থাৎ তুমি কোনো একটা খারাপ খবর শুনেছো বা কোনো একটা খারাপ ঘটনা তোমার সঙ্গে ঘটেছে, যেটার জন্য তুমি কিন্তু ভেঙে পড়েছো, ফল অ্যাপার্ট। তো এর ইংলিশে মিনিংসটা কি হতে পারে? কোলাপস হতে পারে, যা লিটারাল মিনিং হলো ভেঙে পড়া। বা কি হতে পারে? যে ব্রেকডাউন। ব্রেকডাউন কি ধরনের হতে পারে? ব্রেকডাউন ফিজিক্যালি হতে পারে, মেন্টালি হতে পারে। তো সেটা আমরা একটু মেনশন করে দিই, ফিজিক্যালি অর মেন্টালি। তুমি এত খেটেছো যে তুমি ফিজিক্যালি ফল অ্যাপার্ট বা ব্রেকডাউন করেছো, বা তোমার সঙ্গে কিছু একটা হয়েছে যার জন্য তুমি ভেঙে পড়েছো, বা তুমি এমন একটা দুঃখের খবর শুনেছো যার জন্য কিন্তু তুমি মেন্টালি ভেঙে পড়েছো। তো দেখো এর একটা সলিউশন বা স্যাম্পল অ্যান্সার আমরা দিই। রিসিভিং দ্য ব্যাড নিউজ সি ফেল অ্যাপার্ট। অর্থাৎ খারাপ খবরটা শুনে কিন্তু সে ভেঙে পড়লো। রিসিভিং দ্য ব্যাড নিউজ সি ফেল অ্যাপার্ট। তো ছাত্রেরা, এই ছিল আজকে অর্থাৎ 14/2/2021 সালে, অর্থাৎ 2021 সালের ভ্যালেন্টাইন্স ডেতে পিএসসি আর কোনো ডেট খুঁজে পেল না এক্সামটির জন্য। যাই হোক, এই ছিল ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এক্সামের, মেন্স এক্সামের ইংলিশ পেপারের সলিউশন, মেনলি শর্ট কোশ্চেনের সলিউশন। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটা কথা আমরা একটু বলে রাখি যে এই ভিডিওটি কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বানানোর চেষ্টা করেছি, তাই অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল থেকে গেলে আমরা কিন্তু ক্ষমা প্রার্থী। ধন্যবাদ।